বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা কাজ করছে কেন যেন এক নতুন ছাত্রলীগের উত্থান হিসেবে দেখছেন। হাসান মামুন ভাই যেটি বলছিলেন যে আসলে এনসিপি ঐক্যমত্যের কথা যদি বলে তাহলে এনসিপি গঠিত হওয়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো স্টেক হোল্ডার আছে যাদেরকে অবজ্ঞা করেছে। তাদের মধ্যে উদাহরণ দিয়ে উনি বলেছেন যে শিক্ষক সমাজ ছিলেন, বড় ভূমিকা পালন করেছেন, সেখানে সাংস্কৃতিক কর্মীরা ছিলেন, বড় ভূমিকা পালন করেছে। শায়ানের কথা বললেন, উনি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন ভাই এই জুলাইয়ের গান বাদ দেন, অনেক কিছু আছে সামনে, সেগুলো নিয়ে কাজ করেন। আপনারা যারা এনসিপি গঠন করেছেন, রাজনৈতিক দল, আপনাদের অনেক ক্ষেত্রেই আপনাদের চিন্তার সাথে মিলা যে এরকমের একজন তাত্ত্বিক চিন্তক ফরহাদ মজার বলেছেন যে এনসিপি সাধারণ মানুষের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করত, কিন্তু এনসিপি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে না। আপনারা কি মনে করেন? ধন্যবাদ। আপনার মাধ্যমে এসটিভির দর্শক এবং যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সহ আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি। মূল বিষয়টা হলো যে মামুন ভাই একটা ইতিহাসের ন্যারেটিভস নিয়ে কথা বলেছেন। তো সেই আলোচনা আমি যদি প্রবেশ করি তাহলে আমার মনে হয় আমাদের আজকের যেই আলোচনার বিষয় ঐক্যমত এবং নির্বাচন, আমরা সেটা থেকে অনেক দূরে চলে যাব। এবং আপনি পরবর্তীতে যে কথাগুলো বললেন, ফরহাদ মাজহার কি বলেছেন, এখন সবগুলি প্রাসঙ্গিক। তবে আমার কাছে একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে গণ অভ্যুত্থানটি সংঘটিত হয়েছে যে ছাত্র এবং জনতার নেতৃত্বে, সেখানে কিন্তু মোটা দাগে কোনো রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণ ছিল না। এই অভ্যুত্থান আমরা যদি বাংলাদেশে এর আগে অভ্যুত্থান ঘটেছে, প্রখ্যাত ঐতিহাসিক বদরুদ্দিন উমরের ভাষায় বাংলাদেশে গত 100 বছরে যত অভ্যুত্থান ঘটেছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অভ্যুত্থান ছিল এটা অভ্যুত্থানকারীর সময় মন্তব্য করেছেন। এবং এই অভ্যুত্থানের বিশেষত্ব হলো 69-এ যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান ছিল, আমরা জানি যে মাওলানা ভাসানী ছিলেন, শেখ মুজিবুর রহমান ছিলেন, তখনকার যে রাজনৈতিক দলগুলো ছিলেন তাদের একটা অভ্যুত্থান ছিল। 90 যে অভ্যুত্থান ঘটেছে সেখানে 3টা জোটের সম্মিলিতভাবে অভ্যুত্থান ঘটেছে। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করেছে এবং জনগণ একটা পর্যায়ে এসে তাদের সাথে একাত্ম হয়েছে এবং ক্ষমতাসীনদের পতন ঘটেছে। 2024 সালে যে অভ্যুত্থান ঘটেছে, এই অভ্যুত্থানের শুরু থেকেই রাজনৈতিক দলগুলো বারবার বলে আসছে আমরা এটা সাথে নাই, আমরা ছাত্রদের সাথে নাই, ছাত্ররা আন্দোলন করেছে। একটা পর্যায়ে তারা বলছে আমাদের নীতিগত। এটা কি আপনার মনে হয় না যে রাজনৈতিক দলগুলো কৌশলগত কারণে এই কথাটা বলতে হয়েছে? যে কোনো কারণে বলতে পারে, বাট এই বিদ্যমান মানে বাস্তবতা সহযোগিতার অর্থেই বলা হয়েছে, না হলে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করতো তদানীন্তন সরকার। সাথী ভাই, ব্যাপারটা হলো যে জায়গাটা আমি বলতে চাচ্ছি যে এখানে এমন বাস্তবতা ছিল যে রাজনৈতিক দল তার রাজনৈতিকতা নিয়ে আন্দোলন করতে পারে নাই। আন্দোলনটা আসছে শিশুদের কাছ থেকে, কিশোরদের কাছ থেকে। সরকার যেটা মনে করেছে এটা ফেরাউনের সময়ের যে মুসার আবির্ভাবের মতো, যে শিশুদের কাছ থেকে কি আমার ক্ষমতার পতন ঘটতে পারে। আর তখন রাজনৈতিক দল যাদেরকে সরকার অ্যাকচুয়ালি ভয় পেত, তারা বলছে যে আমরা নাই, আমরা এক দফার সাথে নাই, আমরা নীতিগত সাপোর্ট দিচ্ছি, হয়তো বা ইন্টারনালি সাপোর্ট দিচ্ছি, ডেফিনেটলি ইন্টারনাল সাপোর্ট দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট আমি যে বাস্তবতার কথা বলছি, সেই বাস্তবতা রাজনৈতিক দল বাংলাদেশে প্রথমবারের মতো বলছে যে আমরা এই আন্দোলনের সাথে নাই, আমরা অভ্যুত্থানের সাথে নাই, আমরা এক দফার সাথে নাই। এই বাস্তবতার পরবর্তীতে যা হয়েছে, আমরা যদি ঐক্যমত্যের ক্ষেত্রে বলি, অবশ্যই ছাত্রদের এখানে বড় ভূমিকা ছিল। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে 5 আগস্ট বিকেলবেলা ক্যান্টনমেন্টে সব রাজনৈতিক দলকে হাজিরা দিয়েছে। ছাত্ররা কিন্তু সেখানে যায়নি, ছাত্ররা বঙ্গভবনে গিয়েছে, যে না ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিকে বঙ্গভবনে নিয়ে এসেছে। আমরা যে আজকে যে বিতর্কের মধ্যে কথা বলছি, আমরা যে 5 আগস্টে বাস্তবতায় দেখি, 5 আগস্ট থেকে 8 আগস্ট বাংলাদেশে কার্যত একটি সরকারহীন জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের দেশ চালিয়েছে। এবং সেই সময়টা আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম সময়ের মধ্যে একটা, যে সময় আসলে পুলিশ নাই, রাজনৈতিক দল নাই, সেখানে আমরা কোনো যে অস্ত্র হাতে রাস্তায় ক্যাডার দেখতে পাই নাই, কিন্তু জনগণ বিশেষ করে ছাত্ররা সুন্দরভাবে ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে মন্দির পাহারা থেকে শুরু করে সংখ্যালঘুদের যে তাদের যে মহল্লা পাহারা সব জায়গায়, ইভেন কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের বাড়িও পাহারা দিয়েছে যাতে এখানে বড় ধরনের সংঘর্ষ না ঘটতে পারে। এই অবস্থার প্রেক্ষিতে যে সরকার ঘটেছে, সে সংগঠিত হয়েছে, সেখানে অবশ্যই
স্বাভাবিকভাবে এখন সবচেয়ে যে বড় দল, কিছুদিন একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন যে তারেক রহমানের সাথে ছাত্রদের ভিডিও আলাপ হয়েছিল 5 আগস্ট সন্ধ্যার পরপরই, এবং কোন একটা টিভি স্টেশনের মধ্যে এই সংলাপটা হয়েছিল। এখন সেই সময় কিন্তু ছাত্রদের পক্ষ থেকে সুস্পষ্ট অনুরোধ ছিল যে জাতীয় সরকার গঠনের, কিন্তু তখন কিন্তু সবচেয়ে যে বড় দল তারা কিন্তু জাতীয় সরকারে সাড়া দেয়নি। তারা বলছে তোমরা সরকার গঠন করো, নির্বাচনের মাধ্যমে তারা সরকারে আসবে। এখন গণতান্ত্রিক দল হিসেবে এটাই তো বলবে, তাই না? আমরা বলতে পারি, কিন্তু অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা যদি বলি যে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার প্রতি যে সুবিচার, যদি আমরা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব চিন্তা করি, তাহলে অবশ্যই নির্বাচনটা প্রধান আলোচনার বিষয় থাকতো না। তখন এটা থাকতো যে হ্যাঁ ঠিক আছে, এখানে একটা ফেসিবাদের পতন ঘটেছে, আমরা সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করে বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে পারি। তখন পর্যন্ত কিন্তু ঠিক হয়নি যে ডক্টর ইউনূস সরকার আসবেন। ডক্টর ইউনূস সরকার আসবেন ঠিক হয়েছে এটা 7 তারিখে, 8 তারিখ উনি দেশে এসে শপথ গ্রহণ করেছেন। এখন আমি আসলে সত্যিকার অর্থে যে সেই সরকার কিভাবে গঠন হয়েছে, কতটা ইনক্লুসিভ ছিল, কি বাস্তবতা ছিল, এই তর্ক আসলে 8 মাস আগে আমরা করতে চাই না। আমরা অনেক সুযোগ হারিয়েছি, তারপরে বাংলাদেশে অনেক সুযোগ এসেছে। ছাত্র রাস্তায় নেমেছে রাষ্ট্রপতির অপসারণের ক্ষেত্রে, রাস্তায় নেমেছিল বিচারপতিদের অপসারণের ক্ষেত্রে, রাস্তায় নেমেছিল সংবিধান বাতিল করে এখানে আপনার একটা জুলাই বিপ্লবের সনদ ঘোষণার জন্য। সেখানেও কিন্তু অন্যান্য রাজনৈতিক দল বলেছে আমরা 7 দিনের সনদ ঘোষণা করব, সেটা বন্ধ করে কিন্তু পরবর্তীতে ছাত্ররা প্রতারিত হয়েছে। বারবার বড় রাজনৈতিক দলগুলোর কাছে গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই একটা নতুন বাংলাদেশ তৈরি করা যেত, সেই আকাঙ্ক্ষার কাছে কিন্তু ছাত্ররা দেখেছে তারা লোনলি সোলজার। একটা পর্যায়ে এখন আমরা যখন দেখছি যে আমরা কিন্তু এখনো রিপাবলিকের কথা বলছি, যেটা আমরা নতুন সংবিধানের কথা বলছি, আমরা এখন শেষ পর্যন্ত আমরা দেখছি যখন আসলে এখানে বিবাদ ছাড়া কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়, আমরা এখানে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতি শ্রদ্ধা জানি। আমরা শেষ পর্যন্ত বলছি যে আমরা নির্বাচন চাই, কিন্তু আমরা একটা গণপরিষদ নির্বাচন চাই। আপনারা যদি মনে করেন যে গণপরিষদ নির্বাচন জাতীয় নির্বাচনকে পিছিয়ে দিতে পারে, তাহলে আপনারা জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একই ব্যালটে একই দিন করতে পারেন। কিন্তু আমরা যে নতুন সংবিধানের যে আকাঙ্ক্ষা এবং আমরা যে পুরাতন যে সংবিধানটা আছে, যে সংবিধানের মাধ্যমে একটি সাংবিধানিক স্বৈরতন্ত্র তৈরি হয়েছিল, এবং সেই সংবিধানে কিন্তু কোথাও কোনো পরিবর্তন আসে না এখন পর্যন্ত। আমরা শুধুমাত্র প্রস্তাবগুলো দেখছি, এবং প্রতিটা প্রস্তাবে এখন দেখেন বাংলাদেশের বিশেষ করে ছাত্র জনতা তরুণদের প্রাণের দাবি ছিল যে একজন ব্যক্তি 2 বারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এখন আমরা কিন্তু দেখেছি যে বিএনপি যে 31 দফা ছিল, তারা কিন্তু বলেছিল পরপর 2 বারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। পরবর্তীতে ঐক্যমত্য কমিশনের যখন তাদেরকে প্রস্তাব দিয়েছে যে ঠিক আছে 2 বারের পরে একবার গ্যাপ দিয়ে আর একবার হতে পারবে, তারা কিন্তু এখন পর্যন্ত সেটা তো সম্মতি জানায়নি। আমরা আসলে কাউকে আসলে এখানে আমরা বেনিফিট অফ ডাউট দিচ্ছি, তারা তাদের আলোচনার মাধ্যমে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে এগিয়ে আসবে। বাট সবচেয়ে বড় কথা হলো যে জুলাই অভ্যুত্থানের পর আমরা যেই দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট, পরপর 2 বারে বেশি আপনার প্রধানমন্ত্রী হতে পারবেন না, একই ব্যক্তি আপনার একই সাথে দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না, পাশাপাশি সাংবিধানিক কাউন্সিল যে বিষয়টা আপনি একটু আগে উল্লেখ করেছেন, একটা যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ যাতে আপনার প্রধানমন্ত্রীর একক হস্তক্ষেপে না হতে পারে, সেক্ষেত্রে একটা স্থায়ী সাংবিধানিক কাউন্সিল, যেই কাউন্সিলের সদস্য প্রধানমন্ত্রী নিজেও, রাষ্ট্রপতি নিজেও, এখানে স্পিকারও থাকবেন, সেই সাংবিধানিক কাউন্সিল গঠনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি বড় রাজনৈতিক দলটি এখানে স্পষ্টভাবে বাধা দিয়ে আসছে। আমরা এই জায়গায় বলি যে আমরা একটা ঐক্যমত্য পেতে পারি, যে ঐক্যমত্য পেতে পারি সেই ঐক্যমত্যের মাধ্যমে এখন যে জুলাই সনদের মাধ্যমে যে ঐক্যমত্য আমরা প্রত্যাশিত দেখতে পাচ্ছি, যেদিকে আমরা যাচ্ছি, আমার মনে হয় যে ঐক্যমত্য একটা কসমেটিক ঐক্যমত্য হবে। স্ট্রাকচারাল এবং মৌলিক যে ঐক্যমত্য, সেই ঐক্যমত্যের জায়গা আমরা পৌঁছতে পারছি বলে মনে হচ্ছে না। যদি এরকম হয়, তাহলে এই গণঅভ্যুত্থান যেই কারণে সংঘটিত হয়েছিল, আমরা যেই রাষ্ট্র এগেইনস্টে গণঅভ্যুত্থান হয়েছিল, আমরা শুধুমাত্র শক্তিটাকে বলছি, কিন্তু এটা তো রাষ্ট্রের একটা কাঠামোর এগেইনস্টে। সেই কাঠামোটা কিন্তু রয়ে গিয়েছে। এই কাঠামোটা যদি রয়ে যায়, এটা এই ঘোড়ায় যদি বিএনপি সর হয় কিংবা শরীফুজ্জামান শরীফ সর হয়, যেই সর হবে এই ঘোড়া আবার অ্যাক্সিডেন্ট করতে বাধ্য।